নমস্কার, আপনারা দেখছেন কোচবিহার টাইমসের ফেসবুক লাইভ পেজ। আমরা আছি গল্প আড্ডা অনুষ্ঠান নিয়ে। আজ আমাদের যে দুজন বিশিষ্ট অতিথি এখানে উপস্থিত রয়েছেন তারা হলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য দেবাশিস বণিক এবং সেই সঙ্গে রয়েছেন জেলা কমিটির সম্পাদক কংগ্রেসের মীর মুশাররফ হোসেন। আমরা প্রথমেই তাদের দুজনকে স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার। আমরা শুনবো তাদের কথা, তাদের মন্তব্য, তাদের নিজস্ব মতামত আমাদের চ্যানেলের মাধ্যমে। প্রথমেই যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আসবো, দোরগোড়ায় 2021 বিধানসভা নির্বাচন। এই ক্ষেত্রে এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিভাবে এগোচ্ছেন, আমরা প্রথমেই যাব দেবাশিসদার কাছে। দেবাশিসদা, কিভাবে এগোচ্ছেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে? আমাদের 2016 বিধানসভায় আমরা যখন পরাজিত হলাম দক্ষিণ কেন্দ্র, তারপর থেকেই আমরা প্রতিনিয়ত এই 9টা অঞ্চল এবং আমাদের 20টা ওয়ার্ড, আমরা প্রতিটা প্রোগ্রাম আমরা সেখানে ছোট ছোট করে আমরা প্রোগ্রামগুলো শুরু করেছিলাম। কিন্তু 2020 পর থেকে আমরা প্রতিদিন আমাদের প্রত্যেকটা অঞ্চলে কোনো না কোনো অঞ্চলে আমরা একটা বা দুটো করে আমরা সভা করছি। এবং বর্তমান যা রাজনৈতিক অবস্থা, কেন্দ্রের বিরুদ্ধে যেরকম আমরা সোচ্চার হয়েছি, কারণ ভারতবর্ষকে বাঁচানো হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখন 1 নম্বর শত্রু হচ্ছে আমাদের কেন্দ্রের হচ্ছে বিজেপি সরকার। 2 নম্বর হচ্ছে আমরা রাজ্যে 2011 সালে যে সরকার এসেছিল পরিবর্তনের নাম করে, যে বদলা নয় বদল চাই, কিন্তু তারা ক্ষমতায় বসেই 2011 পর থেকে 2020 এখন চলছে। আমরা দেখলাম সারা পশ্চিমবঙ্গে তারা মানুষের গণতান্ত্রিক অধিকার তারা কেড়ে নিয়েছে, বলার অধিকার কেড়ে নিয়েছে, পার্টি অফিসগুলোকে দখল করে নিয়েছে এবং ফলস ভোট দিয়ে, ছাপ্পা ভোট দিয়ে তারা নির্বাচন করছে। তারা বিরোধী পক্ষ বিরোধী শূন্য করতে চাইছে। এই কথাগুলো আমরা গ্রামের মানুষের কাছে আমরা তুলে ধরছি। সাথে কেন্দ্রের যে কৃষিনীতি যেটা পরিবর্তন করলো, কি আজকে কৃষকরা বিপন্ন, সে ব্যাপারগুলো বলছি, রাজ্যের ব্যাপারগুলো বলছি। মানুষ আজকে বুঝতে পারছে যে 2011 সালে তারা কি ভুলটা করেছিল এবং 2014 সালে এই বিজেপিকে ক্ষমতা এনে সারা ভারতবর্ষের সাথে সারা পশ্চিমবঙ্গের মানুষ কি ভুল করেছে সেটা আজকে উপলব্ধি করতে পারছে। তাই আজকে মানুষ বলছে আর নয়, তৃণমূলও না, বিজেপিও নয়, আমাদের যে আগে যে বামফ্রন্ট সরকার ছিল, এবার না হয় আমরা জোট করে আমরা করছি। 34 বছর যে বাম সরকার ছিল, এই সরকারের যে কাজকর্ম, যে কাজগুলো করেছিল সেই সময়, আমরা গ্রামের মানুষ আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল। আমরা পার্টি অফিসে বসে আমরা রাজ্যের রাজনীতি নিয়ে আমরা আলোচনা করতাম। সেই জায়গাটায় আমরা ফিরে আসতে চাই। তার জন্য মানুষ এবার আমাদের পক্ষে মানুষ জড়ো হচ্ছে এবং এর প্রতিবাদও গ্রামগঞ্জে শুরু করে দিয়েছে। আপনার কাছে আসবো মুশাররফ সাহেব, যে কিভাবে লড়াইয়ের ময়দানটাকে তৈরি করছেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে? এই বিধানসভা নির্বাচনে আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথ কমিটি করে টোটাল জেলা ভিত্তিক 9টা বিধানসভা অঞ্চল, 9টা বিধানসভায় প্রতিটা বুথ, অঞ্চল এবং ব্লক, ইভেন আমাদের শহরে যে কোনো প্রোগ্রামে হোক না কেন, বাম কংগ্রেস যৌথভাবে মিলিত হয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকার, তার বিরুদ্ধে আমরা একত্রিত লড়াই করেছি। একটা বিষয়ে আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, যে বিজেপি কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সাফল্য নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে, একই রকম তৃণমূল কংগ্রেস উন্নয়ন এবং বর্তমানে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে। আপনাদের ইস্যু কি? আপনারা ঠিক কোন ইস্যুতে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন? কেন্দ্রীয় সরকার 2014 সালে বেকার যুবকদের উদ্দেশ্যে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়া হবে। 14 থেকে 19 লোকসভা নির্বাচনের আগ পর্যন্ত 2 কোটি কেন একটা বেকারের চাকরি দিতে পারেনি।
এটা হচ্ছে প্রথম একটা ভাওতাবাজ বা ভাওতা কথা দিয়েছে সারা ভারতবর্ষের যুব সম্প্রদায়ের কাছে। ঠিক একইভাবে আবার পশ্চিমবঙ্গে যখন 2021-এর বিধানসভা নির্বাচন, ঠিক নির্বাচনের প্রাককালে যারা বিজেপির যারা যুবর যিনি দায়িত্বে আছেন তিনি বলেছেন যে 2 মাসের মধ্যে আমরা 75 লক্ষ আমরা কার্ড তৈরি করব। বিজেপি যেটা বলেছিল 2014-তে 2 কোটি বেকারের চাকরি দেবে, আবার এরা বলছে আমরা ক্ষমতায় আসতে পারে 2 মাসের মধ্যে 75 লক্ষ কার্ড আমরা তৈরি করে আমরা আগামী দিনে 75 লক্ষ বেকার যুবক যুবতীদের আমরা কাজের ব্যবস্থা করে দেব। তৃণমূল কংগ্রেসও কিন্তু 2011 নির্বাচনের আগে, আমি খালি বেকারদের কথা একটা উদাহরণ দিচ্ছি, বেকারদের বলেছিল 34 বছরে বাম সরকার পশ্চিমবঙ্গে কোনো কাজ করেনি, কোনো শিল্প করেনি, আমরা ঘুরে আসলে পরে আমরা যদি ক্ষমতায় আসি তবে আমরা পশ্চিমবঙ্গে কারখানা করে আমরা এখানে বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করে দেব। আরেকটা কুচবিহার জেলার ক্ষেত্রে আরেকটা যেটা বড় ব্যাপার, সেই সময় আপনাদের মনে নিশ্চয়ই আছে যে সেই সময় আমাদের উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত যিনি মন্ত্রী আছেন রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, তিনি সেই সময় বলেছিলেন কুচবিহার জেলার থেকে লক্ষ লক্ষ মানুষ তারা চাকরি না পেয়ে তারা বাইরে চলে গেছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে আমার কুচবিহার জেলায় আমি কারখানা গড়ে তাদের চাকরির ব্যবস্থা করে দিয়ে তাদের সুখে যাতে সংসার করতে পারে তার ব্যবস্থা করা হবে। আমাদের প্রশ্ন, রবিবাবু যদি আমাদের এই লকডাউনটা যদি না হতো তবে আমরা বুঝতে পারতাম না কুচবিহার থেকে কত মানুষ বাইরে তারা কাজ করতে গিয়েছেন। 1,70,80,000 শ্রমিক এখানে ফেরত এসছেন, 73,000, 1,73,000। সেই ক্ষেত্রে তবে রবিবাবু এই এতদিন ধরে মন্ত্রী আছেন, তিনি যে 2011 সালে যে কথাটা বলেছিলেন তার সঙ্গে কোনো মিল নেই। একদিকে মমতা ব্যানার্জির এই সরকার, আর একদিকে হচ্ছে কেন্দ্রীয় সরকার, দুটো সরকারই বেকারদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা যেটা বামপন্থীরা আমরা যেটা বলি, আমরা সেই সময় প্রচুর ছোট বড় কারখানা হয়েছিল, আমরা বলেছিলাম ন্যানো কারখানা হলে পরে এখানে প্রচুর ছেলে মেয়ে চাকরি হবে, অনুসারী শিল্পে প্রচুর চাকরি হবে। সে ঘটনা কিন্তু আজ উঠে আসছে। সেই সময় ন্যানো কারখানা বন্ধ করে পশ্চিমবঙ্গের শিল্পের যে সর্বনাশ মমতা ব্যানার্জি করেছিলেন সেটা তিনি আজ কিন্তু আমার গ্রাম বাংলার মানুষ, আমার পশ্চিমবঙ্গের যুবকরা বুঝতে পারছেন যে এই সরকার প্রতি বছর খালি এখানে মেলা করবে, এখানে শিল্প মেলা করবে, কোটি কোটি টাকা খরচ হবে, বাইরের থেকে লোক আসবে, কিন্তু শিল্প একটাও হবে না। আমরা 11 বছরে কোনো শিল্প দেখতে পাইনি, আমরা কুচবিহারে আমরা কোনো শিল্প আমরা পাইনি। তাই আমরা বলছি, আমরা বামপন্থী যারা পার্টি করি বা আমাদের সঙ্গে যাদের এবার কংগ্রেসের জোট হয়েছে, আমরা বিশ্বাস করি মানুষ যদি আমাদের আশীর্বাদ করেন, কারণ দুটো সরকারকেই তারা দেখেছেন, দুটো সরকারই ভাওতা দিয়েছেন। বামপন্থীরা কোনো ভাওতা দিয়ে কোনো রাজনীতি করে না, মানুষের ভোট নেয় না। আমরা যদি ক্ষমতায় আসি আমরা নিশ্চয়ই বেকার যুবক এবং যুবতীদের কথা চিন্তা করব। আমরা প্রতি বছর যাতে টেট পরীক্ষা হয় তার আমরা ব্যবস্থা করা হবে, এবং প্রাইমারি স্কুলের নিয়োগের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে সেই ব্যবস্থাও করা হবে, যেটা বিগত দিনে বামফ্রন্ট সরকারের আমলে প্রতি বছর টেট পরীক্ষা হতো, প্রাইমারি রিক্রুটমেন্ট হতো। আর এই সরকারের আমলে যত চাকরি হয়েছে সেটা মানুষ ভালো করেই জানে, চাকরি নিলাম করে চাকরি দেওয়া হয়েছে, এবং যা পরীক্ষা হয়েছে সেগুলো সম্পূর্ণ আদালতে যে সব বন্ধ হয়ে গেছে বিভিন্ন দুর্নীতির কারণে। ঠিক এই প্রসঙ্গেই আপনার কাছে আসবো যে দেবাশিস দা কিন্তু পরিষ্কার বললো কর্মসংস্থানের একটা অভাব গোটা বাংলা জুড়ে রয়েছে। আমরা সেই বিষয়টা কি কোচবিহারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কারণ কোচবিহারের যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট সেখানে কিন্তু 14টি কারখানা আপাতত বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কোচবিহার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট কিন্তু সম্পূর্ণ রকম স্তব্ধ। এই বিষয়গুলো নিয়ে কি আপনারা আছেন, কি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে? সর্বসাধারণে কোচবিহার ডিস্ট্রিক্টে আমাদের যে কারখানার নামে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে, সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে প্রতি বছরই চিফ মিনিস্টার এবং আমাদের এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেকেন্ড চিফ মিনিস্টার বলা যায়, যার বাড়ি কোচবিহার,
তাদেরকে দেখলাম না যে কারখানাগুলো পুনরায় চালু করার জন্য কোনো উদ্যোগ। যেমন কেন্দ্রীয় সরকার ভাওতা দিয়ে চলছে, ঠিক একই রকম ভাবে রাজ্য সরকার তথা কোচবিহারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 128টা অঞ্চলে, প্রতিটা অঞ্চলেই একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে যারা তৃণমূল কংগ্রেস করে, অঞ্চল সভাপতি হোক, ব্লক সভাপতি হোক, পঞ্চায়েত হোক, প্রধান হোক, তারা কোটি কোটি টাকা তারা কামিয়েছে। সাধারণ মানুষ তার প্রতিবাদে আছে, তার প্রতিবাদ করার জন্য ব্যস্ত আছে, সরব হয়েছে। কিন্তু বর্তমান প্রশাসনের যে গণতন্ত্রের ক্ষেত্রে গণতন্ত্র যে পরিচালনা করতে যে মানুষ পাচ্ছে না, তাদের মুখ বন্ধ করে তারা ভয় ভীতিতে চুপচাপ আছে, খালি ইলেকশনের অপেক্ষায়। আমরা আশাবাদী কোচবিহারের মানুষ তথা ওয়েস্ট বেঙ্গলের মানুষ 100% আমাদের বাম এবং কংগ্রেস ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটকে আশীর্বাদ অবশ্যই করবেন, কারণ তারা চাইছেন জন্য আমরা আজকে একত্রিত হয়েছি দেশ রক্ষার সাথে। একটা বিষয় 2019 লোকসভা নির্বাচনের নিরিখে যদি বলা যায়, রাজনৈতিক মহলের একটা অভিযোগ কিন্তু বারবারই উঠে আসছে যে বামপন্থীরা বিজেপিকে সমর্থন করেছিল বকলমে। এটা কতটা সত্যি? আমরা যারা বামপন্থী পার্টি করি, লাল ঝান্ডা আমরা দল করি, আমরা যেটা প্রচার হয়েছে সেটার সঙ্গে আমরা একমত নই। কারণ আমার যে প্রার্থী আছে, ওই প্রার্থীকে ছেড়ে অন্যের উপর রাগ করে আমরা আরেক প্রার্থীকে ভোট দেব, এই নীতি আদর্শে আমরা বিশ্বাসী নই। যেখানে কোচবিহার জেলা ছিল একটা সময় বামফ্রন্টের গড়, শক্ত দুর্গ, সেখানে তাহলে বামফ্রন্টের ভোট ব্যাংক কমে আসলো কেন? কমে আসার পেছনে অনেকগুলো কারণ আছে। যদি বলেন, বামপন্থী আমলে মানুষ নির্দ্বিধায় ভোট দিয়েছে, গণতান্ত্রিক উপায় তারা ভোটটা দিয়েছে, ভোট কেন্দ্রে গিয়েছে, ভোটটা তারা সেখানে আঙ্গুলে টিপে হোক বা মেশিনে হোক বা ব্যালটে হোক তারা ভোটটা দিয়েছে, যখন যেরকম সিস্টেম ছিল। কিন্তু এই 2011 সালের পর থেকে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তারা বিরোধীদের শূন্য করে দেবার জন্য কোথাও বুথ দখল করে নিয়েছে, কোথাও আগের দিন রাতের বেলায় ক্যাম্পের মধ্যে ঢুকে যারা সরকারি অফিসার আছে তাদের ভয়ভীতি দেখিয়ে সেখানে 50% ভোট তারা আগে রাতেই কমপ্লিট করে দিয়েছে। আর যারা বামপন্থী নেতারা ছিলেন বা যাদের সন্দেহ করা হচ্ছে এটা বামপন্থী ভোট পড়তে পারে, সেই ভোটগুলোকে তাদের ভোট কেন্দ্রেই ভোটারদের আসতে দেওয়া হয়নি। এই সব কারণে আজকে যদি ফেয়ার ইলেকশন হতো, তবে বামপন্থীদের যা ভোট সেই ভোটটাই তাদের বাক্সে থাকতো। ফেয়ার ইলেকশন হয়নি বলেই আজকে কিন্তু কুচবিহার জেলায় আপনি যে কথাটা বলছেন, এই কথাটা আপনার বলার সুযোগটা চলে এসছে। যদি ফেয়ার ইলেকশন হতো তবে এটা আপনি কিন্তু বলতে পারতেন না। এটা হচ্ছে মূল কারণ। ভোট বুথ দখল করে নেওয়া, ছাপ্পা ভোট দেওয়া, পুলিশকে সঙ্গে নিয়ে বুথে বুথে আটকিয়ে দেওয়া এবং মস্তান বাহিনী, বাইক বাহিনী যেভাবে দাপিয়ে বেরিয়েছে প্রত্যেকটা ইলেকশনে, এই ইলেকশনকে সামনে রেখে মানুষ যারা সাধারণ নাগরিক তারা কিন্তু অনেকে ভোট দিতে দেননি, বা যারা দিতে গিয়েছিলেন তাদের ভোটটাকে দিয়ে বলেছে তুমি এখানে ভোট দাও। আপনি বলতে যাচ্ছেন যে ভোট আসলে পরেই শাসক দলের সন্ত্রাস শুরু হয়? ভোট এটা তো 2011 গেল, 2014 লোকসভা গেল, পঞ্চায়েত গেল। গতবার পঞ্চায়েতগুলো দেখেন না, পঞ্চায়েত ইলেকশনে নমিনেশন পেপারই সাবমিট করতে দিচ্ছে না। 2000 এই যে লাস্ট যে পঞ্চায়েত নির্বাচন গেল, তার পঞ্চায়েত নির্বাচনে, তার আগে পঞ্চায়েত নির্বাচনে যখন আমি এবং আমাদের পার্টির নেতা অক্ষয় ঠাকুর, মহানন্দ সাহা ছিল, আমরা যখন ওই ঘুঘুমারি ব্লক 1-এ আমরা যখন আমাদের প্রার্থীদের নিয়ে গেলাম, সেখানে প্রার্থীদের উপরে প্রচণ্ড আক্রমণ হলো। অক্ষয় ঠাকুরের গাড়ি ভাঙচুর করে দেওয়া হলো, আমাকে ধরে পিটানো হলো, অক্ষয় ঠাকুরকে রাস্তার মধ্যে ফেলে লাথি মারা হলো। এই যে কাণ্ডগুলো করেছে, তার মানে এটা গণতন্ত্র নেই বলেই কিন্তু আজকে এই জিনিসটা পশ্চিমবঙ্গে হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে যদি ফেয়ার অ্যান্ড
ফেয়ার ইলেকশন হতো, তবে কিন্তু আজকে আমাদের এই জায়গাটায় কিন্তু আমাদের যেতে হতো না। আর ল অ্যান্ড অর্ডার প্রসঙ্গে আপনার কাছে সরাসরি আসছি। ল অ্যান্ড অর্ডার প্রসঙ্গে তো বিজেপিও বিরোধিতা করছে। বিজেপির বক্তব্য রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই, কি বলবেন? এটা অস্বীকার করার জায়গা নেই, রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই। কারণ তৃণমূল বলছে বা আদার্স প্রচার মাধ্যমে যেটা বলছে, মানে যেটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে বামপন্থী ভোট বিজেপিতে গেছে, কংগ্রেসি ভোট বিজেপিতে গেছে, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। বাস্তবে হচ্ছে তৃণমূলরা তো বাম এবং কংগ্রেসকে কাউকে ভোট দিতে দেয়নি, বরং তৃণমূলের এক গোষ্ঠী থাপ্পা মারতে গিয়ে বিজেপিকে ভোট পাইয়ে দিয়ে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। আমি মনে করি যে 18টা আসন বাম মানে বিজেপি পেয়েছে, সেই 18টা আসন বিজেপিরই ভোট, তৃণমূলেরই ভোট বিজেপিতে গিয়েছে, কারণ বাম কংগ্রেসরা ভোট দিতে পারেনি। কেন্দ্রে প্রধান বিরোধী কংগ্রেস, কেন্দ্র সরকারের নিরিখে প্রধান বিরোধী কিন্তু কংগ্রেস। তাহলে বাংলার নিরিখে কংগ্রেস কোথায়? কংগ্রেসের দলের এই হাল এই মুহূর্তে কেন? খালি কংগ্রেস বলে কথা নয়, বাংলায় বিরোধী শূন্য রাজনীতি চলছে। 2011 সনে যখন তৃণমূল গভর্নমেন্ট ক্ষমতায় আসে, তখন কিন্তু এই কংগ্রেসের হাত ধরেই এই গভর্নমেন্ট ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর দেখা গেল আমাদের বিধায়ক, আমাদের অঞ্চল সভাপতি, আমাদের 2-1টা পঞ্চায়েত প্রধান, যে জেলা পরিষদ যারাই ছিলেন না কেন, তাদেরকে প্রেশার দিয়ে, ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে, পয়সা দিয়ে, ঠিক একই রকম বামপন্থী এবং কংগ্রেস সবাইকে ভাগিয়ে নিয়ে তারা নিজের দলে যুক্ত করেছে। সে কারণে আমাদের সাংগঠনিক দিক থেকে মানুষের মনে যে কংগ্রেস নেই তা নয়, কিন্তু মানুষের মনে কংগ্রেস আছে। অনেকে ভয় প্রকাশ করতে পারছে না, ভোট বাক্সে তারা ভোট দিতে পারছে না। যারা আমরা কংগ্রেস করি তারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতে পারছি না। গত নির্বাচনেও আপনারা দেখেছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারাও তো দেখিয়েছেন যে দিনহাটার মতো জায়গায় কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দেবাশিস দাদের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে অক্ষয়দাকে মানে মারামারির থেকে শুরু করে কুচবিহার মিউনিসিপ্যালিটিতেও কিন্তু একই রকম সমস্যা দেখা দিয়েছে। তুফানগঞ্জে আমরা ইলেকশন করতে গিয়েছি, তুফানগঞ্জে গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি বারাবুতে ইলেকশনে আমাদের মিটিং করা অবস্থা, রানিং মিটিং অবস্থা তারা লাইন কেটে দিচ্ছে, মিটিং থেকে লোক বের করে নিয়ে গিয়ে তারা মাথা ফাটিয়ে দিচ্ছে। কংগ্রেস নেই এই কথাটা বললে ভুল হবে, কংগ্রেস আছে, হ্যাঁ, তবে গভর্নমেন্ট দল, যে দল ক্ষমতায় আছে তাদের পেশা, তাদের অত্যাচার, যা হয় তাই হচ্ছে, যেটা ওদের ক্ষেত্রে এখন যা দেখা যাচ্ছে অপোজিট। একটা বিষয় কিন্তু পরিষ্কার এই দুজনের বক্তব্যের মাধ্যমে, যে একদিকে কর্মসংস্থান ইস্যু, অন্যদিকে রাজ্য সরকার কর্তৃক সন্ত্রাসের অভিযোগ, এই দুই প্রসঙ্গকেই সামনে রেখে তারা 2021 নির্বাচনে একত্রিতভাবে অর্থাৎ জোটবদ্ধভাবে কিন্তু লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন। আমরা আলোচনার মধ্যভাগে পৌঁছেছি, আমরা নিয়ে নেব ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো বিরতির পর, কথা বলবো এই দুজনের সাথে যারা রাজনৈতিক বিশ্লেষণে আজকে দাঁড়িয়ে যুক্তভাবে লড়াইয়ের ময়দানে। ফিরে আসছি বিরতির পর। জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথী ছিলে তুমি। তোমার আভায় আমি আলোকিত, তোমার স্পর্শ আমার সকল চেতনায়। আজ আমি নতুন জীবনে পা রাখলাম, আজও আমার সঙ্গী তুমি, আমার চিরজীবনের সাথী। সোনা নয় কিন্তু অবিকল সোনার মতো। রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বি পোদ্দার মাইক্রোগোল্ড ISO সার্টিফাইড। কোচবিহারের লাল দিঘির উত্তর পাশের বিল্ডিং এ 2nd ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরুম। মোবাইল নাম্বার 9832092714। MG গার্মেন্টস, আধুনিক রেডিমেড পোশাকের একমাত্র বিশ্বস্ত ঠিকানা। শীততাপ নিয়ন্ত্রিত দোকানে আমাদের এখানে পাবেন মহিলাদের জন্য জিন্স, টপ, কুর্তি, ব্লেজার, জ্যাকেট, এছাড়াও পুরুষদের জন্য রয়েছে টি-শার্ট, শার্ট, জিন্স, প্যান্ট, ব্লেজার, কোট সহ নানা ধরনের পোশাক। আমাদের ঠিকানা MG গার্মেন্টস, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। ফোন নাম্বার 03582223612।
শ্রীজি মানে পুরুষ এবং মহিলাদের জন্য আধুনিক পোশাকের বিপুল সম্ভার। শীততাপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় আপনারা পাবেন পুরুষদের জন্য নামি দামি কোম্পানির টি শার্ট, শার্ট, জিন্স প্যান্ট, কটন প্যান্ট, পাঞ্জাবি, কুর্তা। এছাড়া মহিলাদের জন্য রয়েছে আমাদের এখানে শাড়ির অফুরন্ত ভান্ডার। গাজি সিল্ক, বেনারসি, মটকা, তাঁত সহ নানান ধরনের শাড়ি। এই মরশুমে নিজেকে সাজিয়ে তুলতে অবশ্যই আপনাকে আসতে হবে শ্রীজি নেক্সট জেনারেশনে। আমাদের ঠিকানা RRN রোড, কোচবিহার। আমাদের মোবাইল নাম্বার 9002151055। ড্রেসেস সেন্টার, শীততাপ নিয়ন্ত্রিত পুরুষ, মহিলা এবং বাচ্চাদের কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপনারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 03582224380। Not all of us can do great things, but we can all do small things with great love. This philosophy has been the benchmark for the students at the Karnataka School of Nursing. The courses like GNM, BSc and MSc Nursing are available here. Situated in the heart of the Silicon Valley of the nation Banglo, the Karnataka School of Nursing is well known for its professional, qualified and service-oriented staff and its assurance of placements. In Coach Bihar and Shiliguri, our authorized admission center is Nivedita Educational Institute. পঁচিশ বছর ধরে আপনাদের সেবায়। আপনার শখের গাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তুলুন আমাদের কাছে। ঘোষ মোটর, SN রোড, ধর্মতলা, কোচবিহার। মোবাইল 9434136654। নমস্কার, ফিরে এলাম বিরতির পরে। আমরা কিন্তু কথা বলছি গল্প একটা অনুষ্ঠান নিয়ে। সরাসরি চলে যাবো দেবাশিসদার কাছে। দেবাশিসদা, একটা বিষয় কিন্তু আপনি বলেছেন যে ইন্ডাস্ট্রি আপনাদের সময় অর্থাৎ বামফ্রন্টের 34 বছরে কোচবিহার জেলায় কি ইন্ডাস্ট্রি হয়েছে, কতটা উন্নয়ন হয়েছিল? সেই সময় বামফ্রন্টের আমলে আমাদের 43টা শিলান্যাস হয়েছিল। তার মধ্যে বিস্কুট ফ্যাক্টরি ছিল, জ্যাম জেলি ছিল, এই ধরনের। তারপরে জুট মিল ছিল 3খানা, যা তার মধ্যে 2খানা এই আমলে বন্ধ হয়ে গেছে। এই ধরনের বিভিন্ন কারখানা আমরা তৈরি হয়েছিল। এবং পশ্চিমবঙ্গে কলকাতা বেসিস যে শিল্পগুলো হয়েছিল সেখানে প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছিল। আমরা চেষ্টা করেছি সেই সময় ওই আর্থিক অবস্থার মধ্যে আমরা আমাদের রাজ্য সরকারের যে আর্থিক ক্ষমতা, ওই ক্ষমতার মধ্যে থেকে একদিকে স্কুল কলেজ উন্নয়ন করা, একদিকে বেকার যুবক যুবতীর জন্য চাকরির ব্যবস্থা করা, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে দিয়ে এবং বিভিন্ন কোম্পানির মধ্যে দিয়ে আমরা এগুলো চেষ্টা করেছিলাম। শিক্ষাক্ষেত্রের উন্নয়ন কিন্তু কোচবিহার জেলায় 2011-এর পরেই আসে। ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি আপনাদের সময় থেকে দাবি ছিল। স্বাধীনতার পরবর্তী সময় থেকে কিন্তু ইউনিভার্সিটির দাবি ছিল কোচবিহার, পূরণ করতে পারেননি। এই সরকার কিন্তু পূরণ করে দেখিয়েছে। এই বিষয়টা কি বলবেন? এটার মধ্যে আগে তো তোমাকে চিন্তা করতে হবে যে ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা আমার তল যদি ফাঁকা থাকে তবে এগুলো করে তো লাভ নেই। বামফ্রন্টের আমলে 34 বছরে আমরা গ্রামে গঞ্জে যত প্রাইমারি স্কুল করেছি, হাই স্কুল করেছি, মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুল করেছি, বিভিন্ন কলেজ হয়েছে। এই কলেজগুলো এটাও তো একটা উন্নয়নের ব্যাপার। আজকে যদি আমরা এগুলো না করে যেতাম তবে কিন্তু এই গভর্নমেন্ট এসে এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজ বা ওই আর যেটা বললেন ইউনিভার্সিটি, এগুলো এই পরিকাঠামো কিন্তু তারা করতে পারতেন না। আমরা পরিকাঠামোটাকে আমরা তৈরি করে দিয়েছিলাম, রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজে। আর আপনি মেডিকেল কলেজের কথা বলছেন,
মেডিকেল কলেজে এখানে কি পাচ্ছে এখানে মানুষ? আজকে রবীন্দ্রনাথ ঘোষ, আজকে আপনার উদয়ন গুহকে মেডিকেল কলেজ বাদ দিয়ে করোনা চিকিৎসার জন্য তাদের শিলিগুড়ি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হচ্ছে। তারা তো তাদেরই তো তৈরি করা মেডিকেল কলেজ, তারা তো কোনো ভরসা পেলেন না এর উপরে। কেন গেলেন? এগুলো হচ্ছে মানুষের কাছে ফাঁকা আওয়াজ। আমি একটা মেডিকেল করে দিলাম, আমার পরিকাঠামো নেই। আমি একটা ইউনিভার্সিটি করে দিলাম, তার কোনো পরিকাঠামো নেই। আমি ইঞ্জিনিয়ারিং কলেজ করে দিলাম। আপনি বলুন তো, এই পশ্চিমবঙ্গে 2011-র পর থেকে যত ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজ বা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, এই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করে এই ছেলেমেয়েরা যখন বের হবে তাদের চাকরি ব্যবস্থা কোথায়? পশ্চিমবঙ্গে কি সেই ধরনের কোনো চাকরি ব্যবস্থা তৈরি করা হয়েছে? এই ছেলেমেয়েগুলো পাস করার পর থেকে, কুচবিহারের এই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করার পরে বা আমার পশ্চিমবঙ্গে যেখানে যেখানে হয়েছে পাস করার পরে তারা ফিউচারে এখানে চাকরির তাদের ব্যবস্থা খোলা আছে। এই জিনিস তো নেই। সুতরাং আমাকে আগে ভবিষ্যতের কথা চিন্তা করে তারপর আমাকে আগাতে হবে। আমি ভবিষ্যতের কথা চিন্তা করলাম না, লক্ষ লক্ষ বেকার, লক্ষ লক্ষ টাকা খরচ করে এক একজন ইঞ্জিনিয়ারিং পাস করলো, তারা বেকার হয়ে পড়ে থাকলো, এর তো কোনো মানে নেই। একটা রাস্তা দিয়ে তো আমাকে চলতে হবে। আজকে মেডিকেল কলেজ উনি সেখানে আরেকটা উদ্বোধন করে দিয়ে গেলেন। মেডিকেল কলেজের পরিকাঠামো আছে এখানে? মেডিকেল কলেজে আপনার ডাক্তার রয়ে গেছে, নার্স আছে? মেডিকেল কলেজে আপনার পূর্ণাঙ্গ মেশিনপত্র আছে? কিছুই নেই। খালি মানুষের চোখে এগুলো ধোঁকা দেওয়া হচ্ছে। এই ধোঁকাটা মানুষ আজকে বুঝে ফেলেছে বলেই আজকে কিন্তু মানুষ এই তৃণমূলের বিরুদ্ধে এক কাটা হতে শুরু করেছে। যেরকম বিজেপির বিরুদ্ধে, ঠিক একইভাবে তৃণমূলের বিরুদ্ধে এক কাটা হচ্ছে। উন্নয়ন প্রসঙ্গে আপনার সাথে কথা বলি। 2011 সালে নির্বাচনের পরে কোচবিহার দিনহাটাতে যেরকম ফরওয়ার্ড ব্লকের এমএলএ ছিল, তেমনই সিতাইয়ের এমএলএ ছিল কংগ্রেসের। দীর্ঘদিনের দাবি ছিল সিতাই এবং দিনহাটার মধ্যবর্তী সাগরদিঘি ঘাট সেতুর। সেই দাবি কিন্তু পূরণ হয়েছে 2016-র পরে। কেন করতে পারলেন আপনার বিধায়ক? 2016-র পরে এটা একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা তো দীর্ঘ বামপন্থী পিরিয়ডে 34 বছর, আর 2011 সালের পরে এখন পর্যন্ত আমরা কিন্তু 40 বছরের উপরে আমাদের কংগ্রেস গভর্নমেন্ট ক্ষমতায় নেই। কংগ্রেস ক্ষমতায় নেই। সিতাই যে ব্রিজের কথা, আমরা আদাবাড়ির ঘাটে যে সাগরদিঘি ব্রিজের কথা আপনারা বলছেন, সেই ব্রিজ কিন্তু আমাদের তৎকালীন বিধায়ক মাননীয় শ্রী কেশবচন্দ্র রায় বিধানসভায় প্রচুরবার লড়াই করার পর ওনারই আমলে কিন্তু প্রথম কাজ শুরু হয়। এই রাজ্য সরকারের না, এই প্রসঙ্গে আমি বলে নিই এবং শিলান্যাস ঠিক আছে ভাই, আমি এই প্রসঙ্গে বলছি যে বামফ্রন্টের আমলে আপনি বললেন যে এই আমলে কাজটা শুরু হয়েছে, কিন্তু বামফ্রন্টের আমলে এই ব্রিজটা করা নিয়ে আমাদের সেই সময় বিধায়ক ছিলেন নিপেন রায়। উনি বহুবার এই বিধানসভা প্রশ্ন উত্তর পর্বে উনি কথা বলেছেন, এটা নিয়ে লড়াই করেছেন, এবং তখন থেকেই কিন্তু এটার যে কোথা দিয়ে কাজটা হবে, কোথা দিয়ে ব্রিজটা হবে, এই নিয়ে কিন্তু প্রাথমিক যে কাজগুলো সেই সময় কিন্তু শুরু হয়েছিল এবং শুরু হয়েও শেষ হয়েছিল এবং এটা শিলান্যাসও হয়েছিল। কিন্তু সেই সময় বিধানসভার ভোটটা 2011-তে চলে আসে, কাজটা আর আরম্ভ করতে পারেনি। নিপেন রায়বাবুর আমলে কিন্তু অভিযোগ রয়েছে একাধিকবার এই সেতু শিলান্যাস হয়েছিল এবং পরবর্তীতে শিলান্যাসের ফলকটিও পর্যন্ত পাওয়া যায়নি নির্বাচনের পরবর্তী সময়। কি বলবেন? এগুলো হচ্ছে প্রচার। এগুলো এইসব যারা সরকারের পক্ষে আছে তাদের এগুলো প্রচার। কারণ আমরা যা এখানে কাজ করেছি, আমরা কমল গুহর যখন এখানকার মিনিস্টার ছিলেন, আমাদের দলের যখন নেতা ছিলেন, আমরা কুচবিহারে বহু কাজ করেছি। কমল গুহ যদি আজকে কৃষি বিশ্ববিদ্যালয় না করে যেতেন, তবে কি কৃষি বিশ্ববিদ্যালয় আবার এখন এরা করতো? আমরা বললাম যে আমরা পরিকাঠামোটাকে আমরা তৈরি করে গিয়েছিলাম, এরা উপর দিয়ে এসে পালিশ করছে, কিন্তু সেই পালিশটাও যে ভেজাল রয়ে গেছে, দুদিন পরে যে পালিশ উঠে যাচ্ছে, এখনকার মানুষ, কুচবিহারের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ
ভালো করে বুঝতে পারছে যে এই পালিশ আসল পালিশ নয়, এটা হচ্ছে নকল পালিশ। আর যাকে দুর্গা বা দেবী বলে বসানো হয়েছিল আমার পশ্চিমবঙ্গের মসনদে, এই দুর্গা এখন নদীতে ফেলানোর পরে যেভাবে দুর্গা মায়ের একটা একটা করে মাটি খসে পড়ে আসল চেহারাটা বেরিয়ে আসে, ঠিক আজকে মমতা ব্যানার্জি এবং তার সরকারের ঠিক দুর্গার যে কাঠামোটা থাকে, রং ঝরে যাওয়ার পরে, পুয়াল পচে যাওয়ার পরে যে কাঠামোটা পড়ে থাকে, এই কাঠামোটা আজকে আমার পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে যে তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি আসলে দেবী নয়, এরা হচ্ছে সাম্প্রদায়িকতার দালাল এবং এরা হচ্ছে বিচ্ছিন্নতাবাদের দালাল। এরা আমার পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছে, যার জন্য আজকে গুরুংকে, যে গুরুংয়ের এগেনস্টে 131টা কেস আছে, সঙ্গে মার্ডার কেস আছে, একজন পুলিশ অফিসারকে গুলি করে মারলো, সেই গুরুংকে আজকে পুলিশ পাহারায় বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে, মিটিং করানো হচ্ছে, তাকে দার্জিলিংয়ে নেওয়া হচ্ছে। এর পেছনে কারণটা কোথায়? এর পেছনে কারণটা হচ্ছে গুরুংকে সামনে রেখে আমি আমার পাহাড়ের যে সিটগুলো আছে, এই সিটগুলোকে আমি জিতিয়ে আনার ব্যবস্থা করব। এদিকে আপনার ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী কাণ্ডের সঙ্গে যুক্ত, 156 জনের মতো মৃত্যু হয়েছিল। আজকে সেই ছত্রধর মাহাতো আজকে তার পাশে বসে থাকে, তার একই ডায়াসে করে, আজকে সে হচ্ছে তৃণমূলের নেতা। এই যে চরিত্রটা আজকে তৃণমূল কংগ্রেসের, এই চরিত্রটা কিন্তু মানুষ বুঝে ফেলেছে যে সিঙ্গুরে এই ঘটনার পেছনে কি ছিল, নন্দীগ্রামে গুলি চালানোর পেছনে কি ছিল। এই 34 বছরে একটাও কোনো মন্ত্রী বা এমএলএর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের বিরুদ্ধে কেস দিতে পারেনি বা জেলে পড়তে পারেনি। কিন্তু এই 10 বছরে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা এবং অনেকে যারা সারদা এবং নারদার সঙ্গে যুক্ত, তাদের অনেককে জেলে যেতে হয়েছে। এটা মানুষ বুঝে গেছে যে সারদা নারদা যখন ভোট আসে তখন কেন্দ্রের যিনি প্রধানমন্ত্রী উনি এসে বলেন এবার দড়ি পড়াবো, মমতা ব্যানার্জি বলে ওকে গাছের মধ্যে বেঁধে রাখবো। এই যে নাটক, এই নাটক যে চলছে আজকে দীর্ঘদিন ধরে, এই নাটক মানুষ বুঝে গেছে। এই নাটকের জবনিকা 2021-এ পশ্চিমবঙ্গের মানুষ ফেলে দেবে এবং ইতি টেনে আবার আমাদের যে জোট, এই জোট সরকারকে আগামী দিনে ক্ষমতায় বসাবে, এটা আমাদের বিশ্বাস আছে। বামপন্থীরা আমরা বিশ্বাস করি, কারণ বামপন্থীদের কোনোদিন শেষ করা যায় না। শেষ রক্তবিন্দু দিয়ে বামপন্থীরা লড়াই করবে 2021-এ এবং লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের আসনগুলোকে আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা জিতে আসবো। এই বিশ্বাস আমার নাগরিকদের উপর আছে, মানুষের উপর আছে, পশ্চিমবঙ্গে মানুষের উপরে আমার আছে। এটাই আমার মূল কথা। এই উন্নয়নের প্রশংসা আরেকটা কথা বলি আপনাকে। কোচবিহারে ক্যান্সার সেন্টার বাম আমলে সে সময় মিঠু চক্রবর্তী কোচবিহারে এলেন, পাবলিকের কাছে চাঁদা কালেকশন করে একটা ক্যান্সার সেন্টার তৈরি হলো। বর্তমানে পরিস্থিতি কি এটা দেখা যাচ্ছে না, এটা খোঁজ খবর কম, এটাতে ভোট বাক্স কম হবে, সেখানে এটাতে মানে প্রায় বন্ধ অবস্থায় পড়ে আছে। ঠিক একই রকম ভাবে উন্নয়নের প্রসঙ্গে আপনি বলছেন ইউনিভার্সিটি তৎকাল বামপন্থীরা একটা ইউনিভার্সিটি ইউজিসি কিছু নর্মস আছে, সেই নর্মসটা হচ্ছে এতটা উচ্চ মাধ্যমিক স্কুল থাকতে হবে, এতটা মাধ্যমিক স্কুল থাকতে হবে, তার এতটা কলেজ থাকতে হবে, তারপরে ইউনিভার্সিটি পায়। বামপন্থী পিরিয়ডে এইচএসসি করার মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রহণ করলো এবং কিছু কলেজ ওরা রেডি করলো এবং এই আমলে এসে একটা রেডিমেড পেয়ে ওরা একটা ইউনিভার্সিটি গঠন করলো। আপনি একটা জিনিস লক্ষ্য করুন তো, এই ইউনিভার্সিটিতে নিয়োগ হয়েছে, লোক নিয়োগ হয়েছে, প্রথমে কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে এবং প্রচুর ছেলে পেলে ওনাদের কথা অনুযায়ী প্রচুর নিয়োগ হয়েছে। এবং নিয়োগ কারা কারা হয়েছে আপনি লক্ষ্য করুন তো, কোনো নেতা জামাই, কোনো নেতা অথবা তৃণমূল কর্মী অথবা তৃণমূল অঞ্চল সভাপতির ছেলে, কোনো সময় হয়তো পরেশ অধিকারীর ছেলে, মেয়ে অমুক জায়গায় চাকরি। সাধারণ মানুষের জন্য কি হয়েছে? সাধারণ মানুষ এই উন্নয়নের কি বেনিফিটটা পেয়েছে? টোটাল জেলা ভিত্তিক আজকে মিহিরবাবু দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আজ যখন উনি বিজেপিতে চলে গেলেন তখন তৃণমূলের মনে পড়লো
তৃণমূল যুব এবং আদার্স তৃণমূল সভাপতির মনে পড়লো দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উন্নয়ন হয়নি, উনি করতে পারেনি। তার মানে উনি করতে পারেনি, তৃণমূল করতে পারেনি। আজকে ওনারা বলছে পোস্টার প্ল্যাকেট নিয়ে ঘুরছে, আপনাদের প্রেসের মাধ্যমে দেখতে পেলাম যে মিহির গোস্বামী বেঈমান, শুভেন্দু অধিকারী লোভী। যারা এই প্রসঙ্গে এই প্রেস বক্তৃতা রাখছে, আমি তাদের কোশ্চেন আপনার মাধ্যমে তাদের কাছে কোশ্চেন করতে চাই, তারা কি সেটা আগে ভেবে নিক। তারা কবে তারা দল ছাড়লো, কোন দল থেকে এসছে, তারা তৃণমূলটা কোন দল থেকে এসছে, তারা আগে ভেবে নিক। উন্নয়নের প্রসঙ্গে আপনি বলছেন টোটাল গ্রাম বাংলায় যত অঞ্চল বলুন, ব্লক বলুন, কুচবিহার মিউনিসিপ্যালিটি বলুন, গত 3 বছর 4 বছর মানুষ জল পাচ্ছে না, ড্রেনের নিকাশি ব্যবস্থা নেই। একটু জল হলে টোটাল কুচবিহার জলমগ্ন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে জলের জন্য। উন্নয়ন কোথায়? উন্নয়ন পর্দায় আমরা একসময় দেখেছিলাম অনলাইন বিজনেস চলতো, লক্ষ লক্ষ টাকা তারা পর্দায় দেখতো। অনেক বয়স্ক লোক ইয়ারকি মানে বলতো, বাবা, কুচবিহারের ল্যাঙ্গুয়েজে বলতো, বাবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এলে কারেন্ট গেলে না গেল। তৃণমূল উন্নয়নটা এরকম, কারেন্ট গেলে গেল। উন্নয়নের নামে মানুষকে প্রতারণা এবং ভাওতা ছাড়া আদার্স কিচ্ছু নেই। উন্নয়নের নামে ভাওতা, সেই সঙ্গে কর্মসংস্থানের অভাব এবং সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় স্বজন পোষণের অভিযোগ আনছেন এই দুই রাজনীতিবিদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি। আমরা শেষ প্রশ্ন রাখবো তাদের কাছে। দুই বিপরীত আদর্শের দুটি দল, বামপন্থী এবং কংগ্রেস ডানপন্থী, দুই বিপরীত আদর্শের দুটি দল, ভোট এলেই কেন জোট তৈরি হয়? এই উত্তর আপনারা দেবেন। এই প্রসঙ্গে আমি বলছি, বর্তমান ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের বর্তমান যা পরিস্থিতি, বামপন্থীর আদর্শ এবং আমাদের আদর্শগতভাবে কিছু ফারাক আছে, এটা অস্বীকার করার জায়গা নেই, অবশ্যই ফারাক আছে। কিন্তু দেশের বর্তমান যে অবস্থা, এখন গণতন্ত্র রক্ষার লড়াই, দেশ বাঁচানোর লড়াই। সে কারণে আমরা দেশকে রক্ষার স্বার্থে, মানুষকে রক্ষার স্বার্থে আদর্শ ভুলে গিয়ে মানুষকে বাঁচানোর তাগিদে আমাদের ধর্মনিরপেক্ষ জোটটা করতে হচ্ছে। জোটটার নাম বুঝবেন, কিন্তু আমরা সবসময় একটা কথা বলি, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক জোট। একদিকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দেশ বাঁচানোর লড়াই, একদিকে রাজ্যে গণতন্ত্র রক্ষার লড়াই পরে দেখা যাবে, কিন্তু বর্তমানে আমাদেরকে দেশ এবং মানুষকে বাঁচানোর জন্যই আমাদের জোটটা করতে বাধ্য হতে হচ্ছে। আপনি বলুন। আপনি যে প্রশ্নটা করলেন, এটা হচ্ছে আদর্শ যার যার পার্টির নিশ্চয়ই থাকবে, কিন্তু বর্তমান যে সরকার, বিজেপি সরকার, এই বিজেপি সরকার সংবিধানকে মান্যতা দিচ্ছে না। ভারতবর্ষকে যে কংগ্রেস আমলে যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে তৈরি করা হয়েছিল, ব্যাংক বলুন, LIC বলুন, কয়লা বলুন, যা যা ছিল, এগুলোকে সম্পূর্ণ বিলগ্নীকরণ করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে এই সরকার আসার পরে। এবং কৃষি আইনটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্য যে আইন, সেটাকে তুলে দেওয়া হচ্ছে। এই যে ভারতবর্ষকে নতুন করে বিদেশিদের হাতে তুলে দেওয়া যে চক্রান্ত, এর বিরুদ্ধেই কিন্তু আমরা ভারতবর্ষব্যাপী বাম এবং কংগ্রেস মিলে আমরা এদের বিরুদ্ধে একত্রিতভাবে লড়াইয়ের ময়দানে আমরা অবতীর্ণ হয়েছি এবং আমার বিশ্বাস এই লড়াই আমরা জিতবই। জোট ক্ষমতায় আসবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচন জোটবদ্ধভাবে লড়াই করবেন বামফ্রন্ট এবং কংগ্রেস। আমরা চোখ রাখবো আমাদের সাথে একই পর্দায় কি আসতে চলেছে তাদের ভবিষ্যৎ। আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে গেছি। আপাতত বিদায় নিচ্ছি আপনাদের থেকে, ফিরে আসবো পরবর্তী গল্প আড্ডা অনুষ্ঠান নিয়ে। আজকের জন্য এখানেই সমাপ্ত। নমস্কার।